পায়খানা করার সময় তার লেজটাকে ফ্যানের মতো ঘোরায়, পায়খানাটাকে চারদিকে ছড়িয়ে দেয়। আমি শিং দেখেছি। শিং দেখছো? ও শুধু শিং দেখেছে, সিংহ দেখো নাই? না। দর্শক, এই মুহূর্তে আমরা আছি বাঘ মামার খাঁচার মধ্যে। বাঘ নিয়ে রিপোর্ট করতে গিয়ে এত ভয় পাইলে হবে? বাঘ সিংহ সব দেখেছো? চিত্রা হরিণ আমরা বিক্রি করছি, প্রতিটা চিত্রা হরিণের দাম 50,000 টাকা। মেলা পশু পাখি দেখেছি বেটি। তো আমি যে দেখলাম তুমি ক্যামেরার সামনে যে এরকম দিচ্ছ, এটা কি? থামস আপ। চিড়িয়াখানার যে খাবারটা সেটা পর্যাপ্ত না, যে পরিমাণ এনিমেল আছে। আবার এই বাঘগুলো কিন্তু আমরা বনে ছেড়ে দিতে পারি না। মাংসাশী প্রাণীগুলোকে খাবার সরবরাহের জন্য এখানে খাবার নিয়ে আসা হয়েছে। সাধারণত এনিম্যাল কেয়ারটেকারের সাথে তার একটা চমৎকার বন্ধুত্ব থাকে, সে তার খুব কাছে চলে গেলে তাকে আক্রমণ করে না। আমরা খুব সীমিত সংখ্যক জনবল দিয়ে কিন্তু চিড়িয়াখানা চালাচ্ছি। দর্শক, এই পর্যায়ে আমি আছি জাতীয় চিড়িয়াখানায়, এবং চিড়িয়াখানায় কিন্তু একটি নতুন সংযোজন হয়েছে। গত 1.5 বছর যাবত একটা নতুন প্রাণী, নতুন প্রজাতির প্রাণী কিন্তু এখানে এসেছে, সেটা হচ্ছে লামা। লামা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটু উট প্রজাতির প্রাণী, মূলত হল্যান্ড থেকে এটা সংগ্রহ করা হয়েছে। আমি কাছে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এরা খুবই ভীতু প্রকৃতির এবং খুবই শান্ত স্বভাবের। মূলত এখানে 4টা লামা আছে। হল্যান্ডের, আর্জেন্টিনা বা পেরু এইসব জায়গায় আসলে এগুলো হয়। এরকম অনেক প্রাণী কিন্তু চিড়িয়াখানায়, জাতীয় চিড়িয়াখানায় নতুন সংযোজন হচ্ছে, কিছু বিয়োজন হচ্ছে, আবার কিছু কিন্তু প্রজননের মাধ্যমে অনেক বেশি বেড়েও যাচ্ছে। সেগুলো কিন্তু বর্তমানে ইতিমধ্যেই প্রস্তাবনা দেয়া হয়েছে বন বিভাগের কাছে, যেন হচ্ছে বা সরকারের কাছে প্রস্তাবনা দেয়া হয়েছে যেন এগুলো হয় বিনিময় করা হোক অন্য চিড়িয়াখানার সাথে, অথবা বিক্রি করা হোক। এরকম প্রস্তাবনা কিন্তু নতুন 10টি প্রাণীর জন্য দেয়া হয়েছে। সো আমরা চিড়িয়াখানাটা ঘুরে দেখি। এক একটা প্রাণীর তো বিহেভিয়ার একরকম। সো জলহস্তির বিহেভিয়ারটা কেমন? সে কর্দমাক্ত বাণী থাকতে পছন্দ করে। এখানে তার একটা পিকুলিয়ার বিহেভিয়ার যদি আমি বলি, সে পায়খানা করার সময় একটা নির্দিষ্ট জায়গাতে পায়খানা করতে চায়, এবং পায়খানা করার সময় তার লেজটাকে ফ্যানের মতো ঘোরায়, পায়খানাটাকে চারদিকে ছড়িয়ে দেয়। আপনি যদি দেখেন আমাদের পিছন পার্টটাতে এই দেয়ালের পাশে ওদের পায়খানা লেগে আছে, তার মানে ওরা কিন্তু ওই জায়গাগুলোকে প্রিফার করে সেখানে পায়খানা করার জন্য। এই যে আমরা শুনেছি কিছু গণমাধ্যম রিপোর্টে যে চিড়িয়াখানায় নাকি গাধা সহ আরো 10টি প্রাণী বিক্রি করা হচ্ছে বেশি হয়ে যাওয়ায়, আধিক্য হয়ে যাওয়ায়। এটা কি কতটুকু সত্য? 2টি প্রজাতির প্রাণী বিক্রি করার অনুমোদন রয়েছে, স্পটেড ডিয়ার, আরেকটি হলো ময়ূর। আমাদের অনেক প্রাণী এখন ব্রিডিং করছে, তার মধ্যে 10 প্রজাতির প্রাণীর সংখ্যা আমরা আমাদের এনক্লোজারের সাথে সামঞ্জস্য রেখে সংখ্যা নিয়ন্ত্রণের জন্য আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে একটা প্রস্তাব দিয়েছি। যেটি বিক্রয় করার সুযোগ আছে সেগুলো বিক্রয় করার জন্য প্রস্তাব করেছি। যে সমস্ত প্রাণী বনে অবমুক্ত করা সম্ভব আমরা সেগুলো অবমুক্ত করার জন্য প্রস্তাব করেছি। কিছু প্রাণী আছে যেগুলো আপনার বন বিভাগের কাছে হস্তান্তর করা যাবে, আমরা সেগুলো সেভাবে প্রস্তাব করেছি। সেক্ষেত্রে আমাদের জলহস্তির সংখ্যা বেড়ে গেছে, আপনি জানেন। আমাদের ইমু পাখি আছে এখানে, ইমু পাখির সংখ্যাও আমাদের ম্যানেজমেন্টের তুলনায় বেশি। এখানে গাধা আছে, কিছু ঘোড়া আছে, আর হলো কিছু বক জাতীয় প্রাণী আছে। এই প্রাণীগুলো হলো ইম্পর্টেন্ট আর কি। আর হরিণ তো অনবরত বিক্রি হচ্ছে, আমরা প্রতি বছর প্রায় 100-র মতো হরিণ বিক্রি হয় আমাদের জাতীয় চিড়িয়াখানা থেকে। আমাদের সরকার অনুমোদন দিলে আমরা মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় যাব। মূল্য নির্ধারণ হলে পরে সেটি মূল্য অনুমোদিত হওয়ার পরেই আমরা বিক্রি প্রক্রিয়া যাব। কি কি পশু পাখি দেখেছো? আমরা আপাতত হরিণ দেখেছি, আর যে পাখিটা দেখছি, এখন মাত্র ঢুকলাম তো, আস্তে আস্তে দেখবো। তো এখানকার সবচেয়ে সুন্দর প্রাণী কোনটা বা পশু পাখি কোনটা ভালো লাগে? আমার কাছে ভালো লাগছে টাইগারটাই। তোমার কাছে কোনটা ভালো লাগে? আমি সবচেয়ে বেশি অজগর সাপটাই পছন্দ করি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি বাঘ মামার খাঁচার মধ্যে, অর্থাৎ খাঁচার বাইরে আছি। সো আমি খুবই ভয় পাচ্ছি। তো বাঘের আসলে কিভাবে পরিচর্যা করা হয় সেই বিষয়ে একটু বিস্তারিত জানার জন্য রফিকুল ভাই কাছ থেকে জানবো আর কি। বাঘের পরিচর্যার ক্ষেত্রে সকালবেলায় 7:30টার দিকে আমার অ্যানিম্যাল কেয়ারটেকার প্রতিটা খাঁচায় প্রবেশ করেন। খাঁচায় গিয়ে তারা দেখেন যে আমার এই প্রাণীগুলো তাদের যে পায়খানা প্রস্রাব এগুলো ঠিক আছে কিনা, তাদের চালচলন বিহেভিয়ার ঠিক আছে কিনা, এগুলো খেয়াল করে থাকেন। তারপর খাঁচা পরিষ্কার করেন। বাঘের একটি স্পেশাল বিহেভিয়ার রয়েছে, সে প্রস্রাবের মাধ্যমে তার টেরিটরি নির্ধারণ করে থাকে। এই প্রস্রাবের গন্ধটা কিন্তু
তার জন্য টেরিটরি বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাঘ যদি কখনো মনে করে যে তার টেরিটরিতে অন্য কোনো প্রাণী ঢুকেছে, তাহলে সে মানসিকভাবে বিপর্যস্ত হবে এবং সেই ক্ষেত্রে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে এবং এই ধরনের প্রাণীকে কিন্তু বাঁচিয়ে রাখা খুব কষ্টসাধ্য হয়। সুতরাং এই গন্ধটি কিন্তু একেবারেই স্বাভাবিক, সেখানে কিছুটা গন্ধ থাকবে। আপনি খেয়াল করুন যে এই খাঁচাতে 16 কেজি মাংস দেওয়ার কথা, যে মাংসটা আমাদের সংশ্লিষ্ট অ্যানিম্যাল কেয়ারটেকার ইতিমধ্যে মাংস দিচ্ছে। এখানে দেওয়ার পরে এটা কি বাঘের খাঁচা? বাঘের খাঁচা। আচ্ছা, বাঘটা কোথা দিয়ে আসবে? বাঘটা আপনার ওই পাশে আটকানো আছে। আচ্ছা আচ্ছা, ওই পাশে আটকানো আছে। যখন সে মাংস দেওয়া শেষ করার পরে এইটা লক করে দিবে, এই দরজাটা লক করে দিয়ে ওই দরজাটা খুলে দিবে। জলহস্তী একটি তৃণভোজী প্রাণী। তার খাবার গ্রহণের সময় নির্দিষ্ট সময় আসলে আমার অ্যানিম্যাল কেয়ারটেকার যখন তাকে ডাকে, সে যখন পানি থেকে উঠে আসে। বাড়ি থেকে যখন দেখা যায় না সে ডুব দিয়ে আছে, তখনও আমার অ্যানিম্যাল কেয়ারটেকার তাকে ডাকলে সে কিন্তু সাড়া দেয়। সাধারণত অ্যানিম্যাল কেয়ারটেকারের সাথে তার একটা চমৎকার বন্ধুত্ব থাকে, যার জন্য সে তার খুব কাছে চলে গেলেও তাকে আক্রমণ করে না। তবে আমাদের অ্যানিম্যাল কেয়ারটেকার তার সাইকোলজিও বোঝে। বিশেষ করে যখন কোনো একটা ফিমেল হিটে আসে, তাকে তার সাথে ম্যাটিংয়ের জন্য কিন্তু মেলের মধ্যে একটা কম্পিটিশন হয়। এই ক্ষেত্রে কোনো সময় দেখা যায় কোনো মেল জলহস্তী অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো এই বিষয়গুলো কিন্তু আমার অ্যানিম্যাল কেয়ারটেকার বুঝতে পারেন এবং সেক্ষেত্রে তিনি সতর্কতা অবলম্বন করেই এই অ্যানিম্যালগুলো কেয়ার করেন। এখন আমাদের এখানে 13টি জলহস্তী রয়েছে। ছোট্টমণি, তুমি কি দেখেছো? আমি শিং দেখেছি। শিং দেখছো? ও শুধু শিং দেখেছে, সিংহ দেখো নাই? না, মাংসাশী প্রাণীগুলোকে খাবার সরবরাহের জন্য এখানে খাবার নিয়ে আসা হয়েছে। আজকে প্রসেস করা যে গরু মাংস সেগুলো এখানে। আপনি C11 নম্বর খাঁচায় যাবে 16 কেজি মাংস। সে আপনাদের সামনে বন বিড়ালের জন্য খাবার নিয়ে গেল এবং বন বিড়ালকে সরবরাহ করলো। আমার একজন অফিসার খেয়াল করেন, উনি কিন্তু সার্বক্ষণিক দাঁড়িয়ে আছেন, উনি তদারকি করছেন যে প্রত্যেকটা খাঁচায় যে পরিমাণ মাংস গ্রহণ করা হয়েছে সেই মাংসগুলো ঠিকমতো প্রত্যেকটা খাঁচায় সরবরাহ করা হচ্ছে কিনা। এখন যে মাংসাশী প্রাণীর খাবারগুলো নিয়ে আসছে, এগুলো কি মানে আজকের খাবার কিনা, বা এটাকে কিভাবে আপনি প্রসেস করেছেন একটু যদি জানান। আমাদের এখানে নিয়ম হলো যে প্রতিদিন সকালে গরু আসবে, গরু আসার পর আমরা ফিজিক্যাল এক্সামিনেশন যেগুলি আছে গরু সুস্থতার জন্য এইগুলি আমরা করে যখন গরু সুস্থ বলে প্রতীয়মান হয় তখন জবাই করা হয়। জবাই করার পরে আমরা মাংস ওজন করে প্রতিটা খাঁচায় কতটা অ্যানিমেল আছে তার জন্য পরিমাণ করে নিয়ে আসি এবং প্রতিদিনের গরু দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নীলময়ূরের খাঁচার পাশে জাতীয় চিড়িয়াখানায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে চমৎকার নীলময়ূর কিন্তু ঘোরাফেরা করছে এবং আমরা এটাও জানি জাতীয় চিড়িয়াখানা থেকে কিন্তু বেশ কয়েক বছর ধরেই নীলময়ূর বিক্রি করা হচ্ছে বাইরে, অর্থাৎ সাধারণ মানুষ চাইলেও কিন্তু কিনতে পারবে। ময়ূর কি পোষ মানে মানুষের? এটা শুধু ময়ূর কেন, যে কোনো প্রাণীকেই যখন আপনি হলো যে নিজের হাতে খাবার দেওয়ার চেষ্টা করবেন, সে পোষ মানবে। আপনি যখন ডাকবেন সে আপনার কাছে আসবে, আপনার হাত থেকে খাবার নেবে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আসলে ময়ূর লালন পালনের জন্য বন বিভাগের পারমিশন নেওয়ার প্রয়োজন নাই, এটা আমরা ডোমেস্টিক বার্ড হিসেবেই জানি। ঠিক আছে, তো আমাদের এখান থেকে প্রতি বছরই নীল ময়ূর বিক্রি হয়। আর একটা ময়ূর পালতে গেলে খুব বেশি যে খরচ হয় তা কিন্তু না, 60-70 টাকা খাবার প্রতিদিন দিলে কিন্তু ময়ূর পালা যাবে। একটা খবর শুনেছিলাম যে একজনের হাত নিয়ে গিয়েছিল চিতা, সম্ভবত। হয় না, যে দর্শনার্থীর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছিল, সেই দর্শনার্থীর মা এবং খালা তারা দুইজন একেবারে অ্যানিম্যালের খাঁচার পাশে চলে যায়। আর এই বাচ্চা একেবারে ছোটো বাচ্চা ছিল, তার বয়স ছিল মাত্র 2 বছর 4 মাস। এই বাচ্চাটিকে যখন সে খাঁচার কাছে নিয়ে ছেড়ে দেয়, বাচ্চাটি তার হাত নেট পার করে ভিতরে হাত দিয়ে ঢুকিয়ে দেয়। আপনি খেয়াল করবেন আমাদের প্রতিটি খাঁচার বাইরে একটা বেষ্টনী রয়েছে, এরপরে 3-4 ফুট পরে আমার মূল বেষ্টনী রয়েছে। আবার মূল বেষ্টনীগুলোকে আপনি খেয়াল করেন আলাদা আমার নেট দেওয়া আছে। এই যে আপনার এই কাজগুলো কিন্তু আমাদের দর্শনার্থী নিরাপত্তার কথা ভেবেই করা হয়েছে। এখানে কি কি দেখছো তুমি? বলো। আমি জিরাফ দেখছি, গন্ডার দেখছি, আর হাতি দেখছি, গাধা। কে নিয়ে এসেছে তোমাকে? না,
নান মানে কি নানা? তো আমি যে দেখলাম তুমি ক্যামেরার সামনে যে এরকম দিচ্ছ, এটা কি? থামস আপ। চিত্রা হরিণ আমরা বিক্রি করছি, প্রতিটা চিত্রা হরিণের দাম 50,000 টাকা। এটা ব্যক্তি পর্যায়ে ক্রয় করতে পারবেন, সেক্ষেত্রে বন বিভাগের পারমিশন নিতে হবে। বন বিভাগ থেকে যদি আমাদের কাছে এনওসি নিয়ে আসে যে ওনার কাছে চিত্রা হরিণ বিক্রি করলে বন বিভাগের কোনো আপত্তি নাই, তাইলে ওনার কাছে আমরা এটা বিক্রি করি ওই সার্টিফিকেট পাওয়ার পরে। কোনো আগ্রহী ক্রেতা যখন আমাদের কাছে আসেন যে আমি চিত্রা হরিণ ক্রয় করতে চাই, সেক্ষেত্রে আমরা ওনাকে একটা প্রত্যয়নপত্র দিই, হ্যাঁ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বিক্রি করার মতো হরিণ আছে, আপনি বন বিভাগের পারমিশন পেলে আমরা বিক্রি করতে পারবো। তখন এই চিঠিটা আমরা লিখিতভাবে দিই তাকে, সেই চিঠিটা নিয়ে বন বিভাগে যায়, বলো যে আমি চিড়িয়াখানা থেকে সংগ্রহ করবো, আমার হলো যে আমার একটা চিত্রা হরিণ পালন করার জন্য আমার যে জায়গার পরিমাণ বা যে ঘরদুয়ার থাকার কথা সেগুলো আমার আছে। তখন বন বিভাগ সেগুলো যাচাই বাছাই করে যদি প্রয়োজন মানে উপযোগী মনে করে যে হ্যাঁ ওনার কাছে বিক্রি করলে এই প্রাণীটার কোনো সমস্যা হবে না, তখন ওনারা একটা আমাদেরকে এনওসি ইস্যু করেন। সেই এনওসি দেখে আমরা সরকার নির্ধারিত মূল্যে যেটা আছে সেটা আমরা সেই মূল্য পরিশোধ সাপেক্ষে ওনার কাছে আমরা বিক্রি করি। 25,000 টাকা প্রতিটি ময়ূরের মূল্য নির্ধারিত আছে, নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে আমরা সরবরাহ করি। আপনি খেয়াল করছেন এই যে মায়া হরিণ, দেখতে কত সুন্দর, মনে হচ্ছে একেবারেই শান্তশিষ্ট একটা প্রাণী, কিন্তু এইখানে তারা এক জোড়া যখন আছে তারা ভালো আছে, এখানে তৃতীয় একটা মায়া হরিণ দিলেই কামড়াকামড়ি শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে। মানে হ্যাঁ, দুজন জোড়া শুধু একটা খাঁচায় থাকবে, ওরাই সেটা পছন্দ করে। গাধার যদি বিহেভিয়ার আমরা স্টাডি করি, সেক্ষেত্রে আমরা দেখি যে পুরুষ গাধাগুলো হলো যে একটা অপরের একে অন্যের সাথে মারামারি করে। তো যখন মারামারি করে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে তখন গাধা আহত হয়ে যায়। তো আহত থেকে রক্ষার জন্য কিন্তু আমরা পুরুষগুলোকে আলাদা করে রাখি যাতে বেশি পুরুষ না থাকে। পুরুষটা আসলে যখন কোনো ফিমেল হিটে আসে তখন ওই পুরুষদের মধ্যেও তার সাথে প্রজনন করার জন্য একটা প্রতিযোগিতা হয়, মারামারি যে সৃষ্টিটা সেটা তখন হয়। তো সেই হিসাবে কিন্তু পুরুষগুলোকে আলাদা করে রাখি যাতে এই সমস্যাটা না হয়। তো এটার আমরা সুফল পাচ্ছি যে আলাদা করে রাখার কারণে কিন্তু আমাদের গাধার সংখ্যা বাড়ছে, প্রতিনিয়ত আমরা বাচ্চা পাচ্ছি। তোমার জানা মতো এখানে 4টা গাধা নিয়ে আসা হয়েছিল, এখন 16টা হয়ে গেছে। এই খাঁচাটার দিকে যদি একটু খেয়াল করেন আপনি দেখবেন এখানে কি পরিমাণ পাখি রয়েছে। এই পাখিগুলো কিন্তু এখানে বংশবিস্তার করেই পাখির সংখ্যা এত বেড়েছে। আমরা এই পাখিগুলোকে প্রকৃতিতে ছেড়ে দেওয়ার জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব করেছি যে পাখির সংখ্যাটাকে আরও কমিয়ে আনার জন্য। এখন এই অ্যানিম্যালগুলো পর্যাপ্ত খাবার পাওয়ার কারণেই কিন্তু তাদের এই ব্রিডিংটা হয়েছে। এগুলো কি দেশীয় কোনো পাখি নাকি বিদেশি? হ্যাঁ, এগুলো দেশীয় পাখি। আচ্ছা, পেলিক্যান বক জাতীয় নাকি? পেলিক্যান বক জাতীয়, এটা অবশ্য আপনার দেশীয় পাখি না, পেলিক্যানটা বিদেশি পাখি। দর্শক, এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানায় দেখতে পাচ্ছি অনেক কচিকাচার মেলা। এখানে দেখতে পাচ্ছি যে একটা স্কুল থেকে মূলত শিক্ষা সফরে, আমি যতটুকু জানি এটা কি শিক্ষা সফর? হ্যাঁ, এটা শিক্ষা সফর। বিভিন্ন পশু প্রাণী বিষয়ে তারা হচ্ছে বিভিন্ন নাম টাম শিখবে, জানবে, এই জন্য হচ্ছে এদের চিড়িয়াখানা নিয়ে আসা। সুবিধাবঞ্চিত বাচ্চাদের স্কুল, এই স্কুল থেকে শিক্ষা সফরে আসা হয়েছে। তোমাদের কেমন লাগছে? বাঘ সিংহ সব দেখেছো? কি কি শিখলে? আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা আছে এখানে এখন 11টি। এর মধ্যে মেল ফিমেল কতগুলো? আপনার 6টা আছে মেল এবং আপনার 5টা আছে ফিমেল। এরা সবাই কি এখানেই জন্মগ্রহণ করেছে নাকি এটা হচ্ছে বাহির থেকে নিয়ে আসা হয়েছিল? বাহির থেকে নিয়ে আসা হয়েছিল, তার এক জোড়া বাঘ আছে। আপনি যে জোড়াটা দেখছেন এখানে, এই বাঘটা কিন্তু আমাদের এখান থেকে জন্মগ্রহণ করে নাই, এটা বাইরে থেকে নিয়ে আসা বাঘ। আচ্ছা, মানে আমাদের সুন্দরবনের বাঘ তো নাকি? এটা মূলত আফ্রিকা থেকে আসা বাঘ। সারা বছরই বাচ্চা দিতে পারে, বছরে তারা 2 বার বাচ্চা দেওয়ার সক্ষমতা রাখে। আমাদের এই চিড়িয়াখানায় আমরা বাঘের ক্ষেত্রে কিন্তু স্বাধীনভাবে বাচ্চা দেওয়ার জন্য যে সুযোগ দেয়া সেটি আমরা দিই না। এর কারণ হলো যে আমাদের তো একটা ধারণ ক্ষমতা রয়েছে, খাঁচার ধারণ ক্ষমতা রয়েছে। আমরা বেশি সংখ্যক বাঘ ব্রিডিং করে তৈরি করলাম, তাকে আমরা রাখবো কোথায়? হ্যাঁ, আবার এই বাঘগুলো কিন্তু আমরা বনে ছেড়ে দিতে পারি না, কারণ এগুলো যেহেতু ক্যাপটিভিটিতে তারা জন্মগ্রহণ করে, তাদেরকে নেচারের সাথে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু একটা বড় ধাপ অতিক্রম করা প্রয়োজন আছে। আমরা
আমরা খুব সীমিত সংখ্যক জনবল দিয়ে কিন্তু চিড়িয়াখানা চালাচ্ছি। সেক্ষেত্রে যদি প্রাণীর সংখ্যা অনবরত বাড়তে থাকে, আমরা চাইলে কিন্তু কালকে একজনকে নিয়োগ দিতে পারবো না, তাইলে এগুলো ম্যানেজমেন্টের জন্য একটা বড় চাপ তৈরি হবে। এখন কেউ যদি মনে করে যেহেতু আমাদের দেশে এগুলো প্রজনন হয় বা আবদ্ধ অবস্থায় প্রজনন হয়, এরকম ব্রিডিং ফার্ম তৈরি হতে পারে, যেটা হলো যে ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য তারা ব্যবহার করতে পারে। আমাদের যে লজিস্টিক সাপোর্ট বা অন্য কোনো টেকনোলজিক্যাল সাপোর্ট যদি থাকে সেটা আমরা করব। আমরা মন্ত্রণালয়ে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি যে আমাদের যে বাড়তি যে অ্যানিমেলগুলো আছে সেগুলো যদি আমরা কমাইতে পারি, তাহলে আমাদের ওই শেডগুলো ফাঁকা হবে, সেখানে অন্য অ্যানিমেল আমরা রাখতে পারবো। সময় শুনি যে জাতীয় চিড়িয়াখানার যে খাবারটা সেটা পর্যাপ্ত না, যে পরিমাণ অ্যানিমেল আছে। অনেক সময় শুনি যে এই খাবারগুলো আবার অন্য কোথাও বিক্রি করে দেয়া হচ্ছে, এরকম অনেক গণমাধ্যমে কিন্তু রিপোর্ট আমরা দেখেছি। এই বিষয়ে আপনার কি বলার আছে? আমরা এখানে খাবার গ্রহণ থেকে শুরু করে অ্যানিমেলের খাঁচায় পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপ অত্যন্ত স্বচ্ছতার সাথে করে থাকি। সুতরাং এই ধরনের প্রশ্ন সম্পূর্ণ অবান্তর এবং এটি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা আমি জোর গলায় বলতে পারি। 114 প্রজাতির হলো 2400-র মতো প্রাণী আছে শুধু পশু পাখির ক্ষেত্রে। আর যদি ফিশ অ্যাকুয়ারিয়াম সহ চিন্তা করি, এখানে মাছের অনেক প্রজাতি আছে, সেগুলো মিলে 137 প্রজাতির প্রায় 3300 প্রাণী আছে। নতুন কোনো সংযোজনের জন্য আমরা অলরেডি চেষ্টা করতেছি। আমরা সংযোজনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা অগ্রাধিকার দিচ্ছি, যে প্রাণীগুলো একা আছে সেগুলোকে পেয়ার মিলানোর ক্ষেত্রে আমরা জোর দিচ্ছি বেশি। এই ধরনের প্রাণীর মধ্যে আছে যেমন চিতা, আমাদের একটা পুরুষ আছে শুধু, একটা ফিমেল দিলে সেখানে আমরা প্রোডাকশন আশা করতে পারতাম। সেজন্য এই বছর আমরা আরও 3টা চিতা সংগ্রহ করার চেষ্টা করতেছি। আমাদের ওয়াইল্ড বিস্ট আছে 2টা, কিন্তু সেখানে শুধুমাত্র ফিমেল আছে, মেল নাই। তা আমরা এবার মেল সহ আনার চেষ্টা করতে, আরেকটা ফিমেল আনবো এবং আর 2টা মেল আনবো। এই যে এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর কার্যক্রম হচ্ছে, বিভিন্ন খাবার কিন্তু প্রসেস করা হচ্ছে, এগুলো তো পশু পাখির জন্যই, তাই না? এগুলো আমাদের তৃণভোজী প্রাণী যেগুলো আছে তাদের জন্য আপনার ঘাস, কাঁচা ঘাস গ্রহণ করা হচ্ছে। ঘাস আপনি মাপার প্রক্রিয়াটা আপনি দেখছেন। যদি মাংসাশী প্রাণীর খাবারের কথা বলি, সেই ক্ষেত্রে আমরা প্রতি সপ্তাহে 5 দিন ষাঁড় গরু জবাই করা হয়। আপনি কি আন্টি আজকে প্রথম আসলেন চিড়িয়াখানায়? হ্যাঁ, চিড়িয়াখানায় প্রথম আইছি। আন্টি কোথায় থাকেন? নাটোরে থাকি মা। এটা আমার আম্মা, আমি তার ছোট ছেলে। আগে তো গ্রামে অনেক পশু পাখি দেখা যেত, এখন সেগুলোর অধিকাংশই বিলুপ্ত প্রায়। এই বিলুপ্ত প্রায় পশু পাখি এবং দেশের বাইরের আরও অচেন অনেক পশু এবং পাখিকে দেখানোর জন্য মাকে নিয়ে আসছি চিড়িয়াখানায়। মেলা পশু পাখি দেখেছি বেটি, ইয়া বাঘ, ভাল্লুক, ইয়া সিংহ, যে ময়ূর, সাপ, মেলা কিছু দেখেছি বেটি। সব অত নাম মনে থাকে বেটি। এখানে 54 প্রকারের খাবার প্রতিদিন গ্রহণ করা হয়। সেই খাবারগুলো প্রথমে এখানে অ্যানিম্যাল নিউট্রিশন শাখা আছে, সেই শাখাতে নিয়ে আসার পরে 8 সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে। এই খাবারটাকে তারা পরীক্ষা নিরীক্ষা করেন, খাবার গ্রহণ করেন। আমাদের 4টি অ্যানিম্যাল রিয়ারিং শাখা আছে, সেই শাখার প্রধান যিনি আছেন তার কাছে এই খাবারগুলো হস্তান্তর করেন। তার শেড অনুযায়ী তিনি আবার এই খাবারগুলোকে তার অ্যানিম্যাল কেয়ারটেকারের মাধ্যমে শেডে পৌঁছে দেন এবং পুরো কাজটি কিন্তু একজন কর্মকর্তার তত্ত্বাবধানে হয়ে থাকে। এই যে দর্শনার্থীরা আসছে এখানে, তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা তাদের বিহেভিয়ারটা আসলে কেমন হওয়া উচিত যেন পশু পাখিগুলো নিরাপদে থাকে? এখানে বছরে প্রায় 50 লক্ষ দর্শনার্থী এই চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। দর্শনার্থীগণ এখানে আসার পরে দেখা যায় যে তার খাবার নিয়ে অনেক সময় ভিতরে প্রবেশ করেন। সেই ক্ষেত্রে খাবারের সাথে হয়তো পলিথিন বা প্লাস্টিক দ্রব্য নিয়ে প্রবেশ করেন। এই জিনিসগুলো যেখানে বসে খাচ্ছেন সেখানে ডাস্টবিন থাকা সত্ত্বেও ডাস্টবিনে না ফেলে হয়তো রাস্তার উপরে ফেলে দিলেন। অনেক সময় দর্শনার্থী আমার কোনো একটা অ্যানিম্যালকে হয়তো খাবার দিলেন বা খোঁচা দিলেন, অ্যানিম্যালের সামনে জোরে শব্দ করলেন। এই বিষয়গুলো কিন্তু আমার অ্যানিম্যালের জন্য যেমন ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। এখন আমাদের প্রাণীগুলো ভালো আছে। আমরা দর্শনার্থীদেরকে অনুরোধ করব, আপনারা আসুন, চিড়িয়াখানা ভিজিট করুন, আপনারা বন্যপ্রাণী সম্পর্কে জানুন, সেই সাথে চিড়িয়াখানার যে পরিবেশ সেই পরিবেশ সংরক্ষণ করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে নাগরিক টেলিভিশনের দর্শনার্থীদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি।